এই মুহূর্তে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আমরা চলে যেতে চাই। সেখানে আমাদের প্রধান বার্তা সম্পাদক আছেন মোস্তফা আকমল, তিনি অতিথিকে নিয়ে অপেক্ষা করছেন। চলে যাচ্ছি মোস্তফা আকমলের কাছে। ধন্যবাদ সুমনা সিমি এবং মাহমুদ শরীফ। আসলেই একটা উৎসবের আমেজ, সারাদিন একটা ভৌত উৎসব হয়েছে সারা দেশ জুড়ে, এবং এই উৎসবের মধ্য দিয়ে জাতি গণতন্ত্রে উত্তরণের একটা সুযোগ পেল, এবং এই গণতন্ত্র টেকসই হবে এরকম আশা আকাঙ্ক্ষা নিয়েই অধীর অপেক্ষায় সমগ্র জাতি। এবং এ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর আমিনা মহসিন। শুরুতেই আমি জানতে চাই যে এই একটা সুষ্ঠু শান্তিপূর্ণ ভোট হলো, সেই ভোটকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন, বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে এর প্রভাব কি হবে এবং আমাদের সাথে অন্যান্য দেশের সম্পর্কের ক্ষেত্রে কি প্রভাব ফেলবে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি কিভাবে মূল্যায়ন করছি, প্রথমত আমি একটু ব্যক্তিগতভাবেই বলি জিনিসটা, কারণ আমার কাছে মনে হয়েছিল যে এতগুলো বছর পরে মানুষ যে তাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং মানুষ যে ভোট দিতে পারলো, সেটাই এই যে ভোটের অধিকার, সেটাই কিন্তু একটা বড় আমাদের পাওনা এবং একটা বড় অ্যাচিভমেন্ট। সেই জায়গাটা আমরা যে বারবার বলছি উৎসব, বাংলাদেশে কিন্তু সবসময় নির্বাচন আমরা অতীতে দেখেছিলাম যে উৎসব মুখরই হতো। মাঝখানের সময়টা আমরা যদি ওটা বাদ দিয়ে বলি, সো এবং আমরা ভোট কেন্দ্রে দেখেছি অনেক বৃদ্ধ বয়স্ক মানুষরা আছে, অনেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসেছে, সেলফি তুলছে, ফ্যামিলি ফটোগ্রাফ তুলছে। এই সময় আমি একটা জিনিস বলতে চাই যে সামনে যারা নির্বাচন পরিচালনা করবেন ওনাদের হয়তো একটু মানে লক্ষ্য রাখতে হবে যে যাদের স্পেশাল নিডস আছে তাদের জন্য একটা ব্যবস্থা করা। কারণ আমি এবার লক্ষ্য করছিলাম অনেকেই মানে 3তলা 4তলা উঠতে পারছেন না, অনেক কষ্ট করে উঠছেন। সো এই দিকটাতে একটা লক্ষ্য করা দরকার। এবারে যে নির্বাচনটা হয়েছে দেখেন, এটা এত খোলা মানে শান্তিপূর্ণভাবে হয়েছে, এত খোলামেলাভাবে, এত ট্রান্সপারেন্টভাবে হয়েছে, সেটা আমার মনে হয় যে ধাক্কাটা আমরা খেয়েছিলাম, এবং যে ধাক্কাটা খেয়েছিলাম লার্জলি বিকজ এত ধরনের চাপ ছিল জুলাই মানে অগস্ট পরবর্তী সময়ে 24-এর পর থেকে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এমন ধরনের বক্তব্য আসছিল, মানে অলমোস্ট মনে হচ্ছিল বাংলাদেশ একটা ফেইল্ড স্টেট হয়ে যাচ্ছে, এরকম একটা মানে অকার্যকর স্টেট, এবং খুব অ্যাক্টিভ ছিল মানে সোশ্যাল মিডিয়া। এবং আমার মনে হয় যেটা বলা হয় না যে আমার এই নির্বাচনটা যদি আমি বলি একটা ডিসইনফরমেশনের সময়ে যুগে এই নির্বাচনটা হলো, সেখানে আমরা মানে বড় ধরনের কোনো ভায়োলেন্স হয়নি। আমি বলছি না যে ঘটনা ঘটেনি, বড় ধরনের উল্লেখযোগ্য কোনো উল্লেখযোগ্য মানে সবগুলোকেই আমাদের নিন্দা করা উচিত, অন্যান্য নির্বাচনের তুলনায় এটা এবং যেহেতু আমরা এটা সবাই দেখলো, দৃশ্যমান ছিল, এবং এই সময়টা এই নির্বাচনটা পৃথিবীর সবাই মোটামুটি পর্যবেক্ষণ করছে। সো আমার মনে হয় যে আমাদের ওই ক্রাইসিস থেকে উত্তরণের এটা একটা বড় সুযোগ, যে আমাদের একটা আমরা ঝুঁকিতে ছিলাম যে কীভাবে আমাদেরকে দেখছে, এবং লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, অনেক ধরনের প্রশ্ন এসেছিল। তো বাংলাদেশের জনগণ কী চায় না চায় সেটা তো একটা প্রতিফলন হলো, এবং বাংলাদেশের জনগণ যে গণতন্ত্রমুখী সেটাও একটা অবস্থানটা আসলো। এবং এটা ধরেন এর ফলাফল হওয়ার পরে যে দলগুলো আছে তারা কি ধরনের আচরণ করবে সেটা একটা বিষয়। সুনির্দিষ্ট করে আপনাকে জানতে চাই আপনার কাছে যে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং আমাদের প্রতিবেশী দেশ ভারত, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ যেহেতু ভৌগোলিক একটা কৌশলগত দিক থেকে খুব গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে এই 3টে দেশের আচরণ কি হতে পারে? না দেখুন, একটা জিনিস হলো কি, একটা আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কি হচ্ছে, একটা হলো আমরা দেখি রাষ্ট্র কী ধরনের আচরণগুলো করছে। সো সেখানে যদি আমরা দেখি, আমার মনে হয় মানে যদি রাজনৈতিক মানে দলগুলোর আচরণের উপর, আমি একটু আগে আপনাকে বলেছি, নির্ভর করবে যে আমরা মেনে নিচ্ছি ফলাফলটা, সেরকম ধরনের একটা অবস্থানে যদি আমরা একটা কালচার তৈরি করে নিতে পারি,
মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই এখানে একটা ইতিবাচকই থাকবে। চীন কখনো কারো অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে না বা নাকও গলায় না। সো যারাই মানে নির্বাচিত হয়ে আসবেন চীনের সেদিকে তাদের সাথে কাজ করবে। ভারত ভারতের সরকার থেকে অন্তত আমরা ইঙ্গিত পেয়েছি অনেক ধরনের যে তারা যে মানে আমার মনে হয় দে উইল রেসপেক্ট দা ভারতের এই গত 1.5 বছরের যে দেখেন, ভারতের বিশেষ করে ভারতের গণমাধ্যম মানে বা সেই সোশ্যাল জন্যই মিডিয়ায় যা আপনাকে কিছু হয়েছে, হ্যাঁ আমি ওইটাই বলছি যে কি আমরা যখন ভারত বলি না আমরা কিন্তু পুরো ইন্ডিয়ান স্টেটটাকে নিয়ে আসি। সেখানে আমাদের দেখতে হবে যে কি তাদের স্টেট থেকে কী ধরনের বক্তব্যগুলো এসেছে, আবার ধরেন সোশ্যাল মিডিয়াতে কি হয়েছে বা মিডিয়াতে কি হয়েছে। সো ফরেন মিনিস্ট্রি মানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা তাদের যেটা সেখান থেকে তো আমার মনে হয় যে আপনি মানে ইতিবাচক আমার মনে হয় যে ধরেন ফলাফল যদি মানে বিতর্কিত না হয় সেটাকে তারা অ্যাকসেপ্ট করে নিতে, এবং বিতর্কিত হওয়ার চান্সেস খুবই কম। না সেখানেই যদি সেইখানে আপনাকে জানতে চাই আপনার কাছে যে আমাদের 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী যে জন আকাঙ্ক্ষার রাজনীতি যেটা, জি। সেই রাজনীতির দিকে কি আমরা এগুচ্ছি? আমরা কি সেই পথে অগ্রসর হচ্ছি বা হতে পেরেছি? রাজনৈতিক দলের এই নির্বাচন নিয়ে আচরণ এবং ভোটার উপস্থিতি বা ভোটারের যে চরিত্রগত আচরণ, সেইটার বিশ্লেষণে আপনি কি বলবেন? ভোটারদের চরিত্রগত যেটা আপনি বললেন তাদের কি ধরনের আচরণ ছিল, আমার তো মনে হয় যে আচরণ খুবই ভালো ভোটাররা ছিল, খুবই ইতিবাচক ছিল, তাই রাজনৈতিক না? দল এবং প্রার্থী আমরা কিন্তু এবার অনেক সংযম দেখেছি। দেখেন কোনো নির্বাচনের আগেও কিন্তু কোনো বড় ধরনের ভায়োলেন্স হয়নি, কিংবা খুব যে কাদা ছোড়াছুড়ি সেই ধরনের ভাষাও সংযত ছিল, সেগুলোও আমরা দেখেছি। যেটুকু হয়, আমি আবারও বলছি, এবার সোশ্যাল মিডিয়া একটা বড় রোল প্লে করেছে, এবং জেনজি এরা আছে, একটা থাকবেই সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা। কিছু কিছু তো ব্যত্যয় ঘটে থাকে, বাট হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় যে একটা আমাদের পরিবর্তন এসেছে, এবং সেটা ওই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, এবং জুলাই একটা বড় ধরনের আমার মনে ওয়েক আপ কল ফর অল দ্য পলিটিক্যাল পার্টিস, দ্যাট জনগণ কিন্তু সহ্য করবে না, মানে নিয়ে নেবে না জিনিসগুলোকে। মানে রাজনৈতিক দলগুলো করেই যাবে আর আমরা নিতেই থাকবো, সেই জায়গাটা থেকে রাজনৈতিক দলগুলোকে বের হয়ে আসতে হবে। বিকজ সোশ্যাল মিডিয়া এত, মানে এটা দুটো দিকই আছে, বাট আমি মনে করি যে এটা এত পোটেন্ট। এবং এবার দেখেন ইলেকশনে কিন্তু ইউথরা একটা বড় সংখ্যা, হ্যাঁ, তাই না? নতুন ভোটার এবং তরুণ ভোটার অনেক, এবং ওরা 4,80,00,000-এর মতো। সো তারাও আছে। এবার নারী ভোটাররাও কিন্তু, নারীদের উপস্থিতি একদম লক্ষণীয়, যেটা অতীতেও ছিল, কিন্তু এবার আমরা দেখেছি যে মানে নারীরা একটা বিরাট ফ্যাক্টর বাংলাদেশের নির্বাচনে। সো এই ইস্যুসগুলো আমার মনে হয় যে বাংলাদেশের রাজনীতিটা অনেক বেশি উন্মুক্ত হয়ে যাবে বা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, যেটা হওয়ার প্রয়োজন, হওয়া উচিত। কারণ 54 বছরের পরেও যদি আমাদের গণতন্ত্র নিয়ে সংগ্রাম করতে হয়, সেই প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই যে আপনি বললেন যে অনেক নারী উপস্থিতি, তারপর তরুণ ভোটার উপস্থিতি, এই সব কিছুর পরে নির্বাচনের পরিবেশ নিয়েও আপনি সন্তুষ্ট। সব কিছুর পরে যদি ফলাফল নিয়ে বিতর্ক ওঠে, সেটার পরিণতি কি হতে পারে এবং সেটা গ্রহণযোগ্য হবে কিনা? দেখেন দুদলই বলেছে যদি বড় ধরনের কোনো কিছু না ঘটে তাহলে তারা মেনে নেবে। আমরা নির্বাচন চলাকালীন আমরা তো, আপনারাও মিডিয়াতে সব পুরোটাই কভার করেছেন, আমরাও মোটামুটি ঢাকা শহরে ঘুরেছি, আমি ব্যক্তিগতভাবে নিজে ঘুরে ঘুরে দেখেছি। সো যেখানে সেই ধরনের তো আমরা কিছু দেখিনি, তাই না? এবং সাধারণত যেটা দেখা যায় যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে পার্টির লোকরা বাইরে দাঁড়িয়ে থাকে, অনেক স্লোগান দিতে থাকে, সেরকমও খুব একটা আমি আজকে লক্ষ্য করিনি। সো আমার মনে একটা পলিটিক্যাল কালচারে একটা পরিবর্তন আসছে, এবং আমি আশা করব যে সেই ধরনের সেই কালচারটা তো আমাদেরকে মানে যে, মানে দেখেন এখানে নির্বাচন মানে তো একটা দল জিতবে আর একটা দল হারবে, তাই না?
So এটা ওটা অবধারিত। তো অবধারিত। সেটার যদি ব্যত্যয় ঘটে তাহলে আপনি কি আশঙ্কা করছেন? ব্যত্যয় ঘটলে হঠাৎ- তো সেটা তো খুবই আমাদের জন্য ক্ষতিকর হবে। কারণ আমরা দেখেন এক তো হলো আমাদের ইমেজের ব্যাপার আছে, তারপরে ধরেন এখানে তাহলে যে ফোর্সেসগুলোর জন্য মানে তাহলে তো সেইভাবেই বাংলাদেশকে দেখা হবে যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে হয়তো অথরিটেরিয়ান সিস্টেমই কাজ করে, এরকম ধরনের নিয়ে একটা ইয়ে হবে। এবং অনেক তো ফোর্সেস আছে যারা আবার তাদের আবির্ভাব হয়ে যেতে পারে। তো সেই দিকে যেন না যায় সেটা সবারই নজর রাখতে সেটা হবে। অবশ্যই, কারণ সেটা দেখেন একটা বড় কথা আমি এটা বলেই শেষ করছি, নির্বাচনে জেতা হারাটা কিন্তু অবধারিত, কিন্তু আপনি যে কথা বলতে পারলেন, নির্বাচনটা যে হলো, আপনি কতটা সংখ্যক ভোট পেলেন, আপনি তো পার্লামেন্টে থাকছেন। এবার না আপনি গভর্নমেন্ট ফর্ম করতে পারলে নেক্সট টাইম হয়তো গভর্নমেন্ট ফর্ম করবেন। তো এই পালাবদলটা তো মানে হেলদি একটা মানে আপনি হ্যাঁ, গণতন্ত্রের একটা জন্য রাজনীতির প্রয়োজন। একটা স্বাস্থ্যকর পরিস্থিতি আপনি চাচ্ছেন। সেই অবশ্যই। প্রেক্ষাপটে এই নির্বাচন পরবর্তী রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নির্বাচিত সরকারের কি পদক্ষেপ হওয়া উচিত, যদি মোটা দাগে আপনি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেন? রাজনীতি, অর্থনীতি এবং আন্তর্জাতিক দেখুন, রাজনীতির মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের সহনশীলতার অভাব। সো সেটার ভীষণভাবে দরকার হবে। এবং মানে টলারেন্সের ব্যাপারটা যেটা আমি জোর দিচ্ছি, ডিভিশনসগুলো, এই ডিভিসিভ পলিটিক্স থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং মানুষের মধ্যে যে একটা বা মানে মানুষের যে আকাঙ্ক্ষা বা এই যে ধরেন মানে আমরা অনেক রক্ত দিয়েছি, সেই জায়গা থেকে অ্যাকাউন্টেবিলিটি, করাপশন ফ্রি, মানে এই জনগণের জায়গাগুলো কাছে জবাবদিহিতা, যেটা মানে এখন এই কালচারটা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। অর্থনীতি, অর্থনীতি আমি চাইবো যে এমন একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট হোক যেখানে ধরেন প্রান্তিক জনগোষ্ঠী সবার অর্থনৈতিক উন্নয়নের সুফল সবাই যাতে পায়। হ্যাঁ, এবং আর আন্তর্জাতিক আপনার সাবজেক্ট আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্কে আমার মনে হয় যে আমাদের মতো রাষ্ট্রগুলো যে ভূ রাজনৈতিক অবস্থান এবং ভূ অর্থনীতি সেটার সাথে জড়িত, সেখানে আমাদের মানে একটা স্ট্র্যাটেজিক অটোনমি বলেন বা এক কথায় যদি বলেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক, না, আমাদের ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক নিয়েই চলতে হবে। এটা নিয়ে দ্বিতীয়, কারণ ইন্ডিয়া আমাদের নেবার। আমি অ্যান্টি ইন্ডিয়ানিজম কার্ড নিয়ে তো আমি চলতে পারবো না। মানে হ্যাঁ, মানে সেটা সমতার ভিত্তিতে আমাকে চলতে হবে, ক্ষমতার ভিত্তিতে এবং একটা রেসপেক্টের জায়গা নিয়ে চলতে হবে। মানে যেটাকে বলা হয় না যে একেবারে আমি নতজানু হয়ে গেলাম, যেটা তা না। অতীতে আমরা দেখেছি। মূল্যবান আলোচনার জন্য ডক্টর আমেনা মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টানা ৭২ ঘন্টার নির্বাচন কেন্দ্রিক বিশেষ আয়োজনে দেখার আমন্ত্রণ রইল।